একটা বিষয় আমি বুঝতে পারলাম না। তোমার বন্ধুর বাড়ি তুমি যাবে, আমাকে যাওয়ার জন্য ফোর্স করতেছো কেন? তোমরা যাও, আমি যাব না। আরে অনেকদিন হলো আমার বন্ধুর বাড়ি যাওয়া হয় না, তোকে অনেকদিন হলো দেখিনি। আমার বন্ধু, গিয়ে ঘুরে আয়, ভালো লাগবে। মানে তোমরা যে, আমি যাব না। আমার অন্যের বাড়িতে গিয়ে থাকতে ভালো লাগে না। তুমি জানো না নাকি? তোমার বন্ধু, তুমি যাও, আমি গিয়ে কি করব? তোমাকে তোমার আব্বু কতক্ষণ ধরে বলতেছে যাওয়ার জন্য, তুমি বারবার না করতেছো কেন? কয়েকটা দিনই তো ব্যাপার, গিয়ে ঘুরে আসলে কি এমন হবে? আর কোনো কথা বইলো না, চলো রেডি হও। বললাম তো আমি এখন যাব না, আমার ভালো লাগে না কোথাও যেতে। তোমরা যাও, তোমরা গিয়ে ঘুরে আসো। আমি এখন কারো বাড়িতে যেতে পারবো না। যাবে না বললেই হলো? এত যার তার বাড়ি যাচ্ছিস না তোমার বাবার বন্ধুর বাড়ি যাচ্ছিস? আর তোমাকে তো আমি একা বাসায় রেখে যেতে পারবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখন বের হব। নেহার আম্মু নেহাকে অনেক ঝোরাঝুরি করে নেহার বাবার বন্ধুর বাসায় নিয়ে গেল। অবশেষে তারা পৌঁছে গেল। নেহা কিছুক্ষণ ঘুরে ঘুরে বাবার বন্ধুর বাসাটা দেখছিল। অনেকক্ষণ এভাবে ঘোরাঘুরির পর হঠাৎ স্বাধীনের সাথে নেহার দেখা হয়ে গেল। ওর এই ছেলে, কে তুই? এ বাসায় কি করছিস? তোর এত বড় সাহস, যখন তখন যার তার বাড়িতে ঢুকে পড়িস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আঙ্কেলকে ডাকছি। আরে আরে, এসব আপনি কি বলছেন? আমি কি, মানে আপনি কি সেটাই আগে বলুন। আমি এই বাড়ির ছেলে, আপনার তো সাহস কম নাই, আমাকে যা তা বলে যাচ্ছেন। ও, তুই তাহলে এই বাড়ির ছেলে? সেটা তো জানতাম না। যাই হোক, তুই দেখতে তো অনেক কিউট, ছোট্ট একটা বাচ্চাদের মতো সুন্দর দেখতে। তোর চেহারাটা কি? নাম তোর? হ্যাঁ, আমার নাম স্বাধীন। কেন, আপনি আমার নাম দিয়ে কি করবেন? আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? দেখুন, আপনি কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন। ঠিক আছে ঠিক আছে, সরি। তুই তাহলে আঙ্কেলের ছেলে? আমি আসলে জানতাম না। তুই কি আমাকে দেখে ভয় পেয়ে গেছিস নাকি? এমন হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছিস আমার সাথে। তোর কি কোনো সমস্যা? ও, আরে, আপনি আমাকে চোখ মারছেন কেন? আপনি একটা মেয়ে মানুষ, আপনার কি কোনো লজ্জা শরম নেই? আমাকে এভাবে চোখ মারছেন, আর আমি আপনাকে দেখে ভয় কেন পাবো? আমি একটা ছেলে মানুষ, মেয়ে মানুষ দেখে কখনো ছেলে মানুষ ভয় পায় না, বুঝছেন? মা, তাই নাকি? মেয়ে মানুষ দেখে ভয় পাস বুঝি? আমাকে দেখে তোর কি মনে হয়? ভয় কি লাগে একটু? যাই হোক, তোকে এতক্ষণ এই বাসায় দেখলাম না। কোথাও গিয়েছিলি নাকি? আজব তো, আমি আপনাকে দেখে ভয় পাবো কেন? ভয় পাওয়ার কথা তো আপনার, আমাকে দেখে। আর হ্যাঁ, আমি একটু বাইরে গিয়েছিলাম, এর মধ্যে এসে দেখি আপনারা এসে পড়েছেন। আমি তো আসতেই চাইছিলাম না। বাবা মা অনেক জোর করে আমাকে তোদের বাসায় নিয়ে এসেছে। এখন এসে তো দেখছি আমি সারপ্রাইজড হয়ে গেলাম। ভালোই হয়েছে এসে। কেন, এসে আবার কি ভালো হয়ে গেল বুঝলাম না। আপনার বিষয়টা কি, বলতে কি বলেছেন নিজেই তো বুঝতে পারছেন না। আবোল তাবোল এগুলো কি কথা বলছেন? ভালোভাবে বুঝিয়ে বলুন তো। ওরা এভাবেই কথা কাটাকাটি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে স্বাধীনের বাবা মা এবং নেহার বাবা মা ওদের ওরকম চেঁচামেচি শুনে ওরা যেখানে আছে সেখানে তারা চলে আসলো। নেহা, কি হয়েছে? তোরা এরকম চেঁচামেচি করছিস কেন? তোদের কি কোনো সমস্যা হয়েছে? এত তাড়াতাড়ি দুজনে ঝগড়া লাগিয়ে দিয়েছিস দেখছি। না বাবা, আমরা চেঁচামেচি কেন করতে যাব? এমনিতেই পরিচয় হচ্ছিলাম আর কি। আমি মনে করেছি এটা বাইরের কোনো ছেলে হবে, কিন্তু এই বাড়ির যে ছেলে এবং আঙ্কেলের ছেলে সেটা আমি জানতাম না। আঙ্কেলের যে ছেলে আছে সেটা তো আমি কখনোই জানি না। তাই সে বলল, যাচাই বাছাই করতে গিয়ে আমাদের কথাবার্তা জোরে হয়ে গেছে। তাই তোমরা মনে করেছো আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওরা ছেলে মানুষ, যা ইচ্ছে করুক। চলুন আমরা আমাদের মতো গল্প করি। ওরা দুজনে একা একা গল্প করছে, করুক। আমরা এখানে ডিস্টার্ব না করে আমরা আমাদের কাজ করি গিয়ে। হ্যাঁ ভাবি, আপনি ঠিকই বলেছেন, আমাদের এখানে কোনো কাজই নেই, তাতে বরং আমরা আমাদের কাজে গিয়ে করি। ওরা যা খুশি বলুক, আমাদের তাতে যায় আসে না। ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। স্বাধীনের বাবা মা এবং নেহার বাবা মা ওদের দুজনকে একা রেখে অন্য ফ্লোরে চলে গেল। এদিকে নেহা এবং স্বাধীন অনেক গল্পগুজব করতে লাগলো। গল্প করতে করতে নেহা স্বাধীনকে ডেকে বলল, স্বাধীন, তুই দেখতে অনেক কিউট।
তোকে দেখে আমি ক্রাশ খেয়ে গিয়েছি। আচ্ছা, তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? থাকলে আমার কাছে বলতে পারিস, ভয় পাস না, আমি আঙ্কেল আন্টিকে বলে দিব না। তুই শুধু বল তোর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। সত্যি কথা বলবি কিন্তু, আমার কাছে কোনো মিথ্যা কথা বলবি না। আরে না, আপনার কাছে কি মিথ্যা কথা বলবো? আপনার কাছে মিথ্যা কথা বলে আমার কি লাভ? আর আমি এখনো রিলেশনশিপে জড়াইনি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সত্যি বলছিস তো নাকি মিথ্যা কথা বলছিস? আমার তো মনে হয় তোর গার্লফ্রেন্ড আছে, কারণ এত কিউট একটা ছেলে সিঙ্গেল থাকতে পারে এটা অসম্ভব। আপনার যা ভালো মনে হয় বলতে পারেন, আমার যা বলার আমি বলে দিয়েছি। বললাম আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর আমার গার্লফ্রেন্ড থাকলে কি আর না থাকলে কি, সেটা জেনে আপনার কি হবে? হবে হবে, আমার অনেক কিছু হবে। তুই তো কিছু বুঝতে পারছিস না। কিছুদিন যাক, এমনিতেই বুঝে যাবি আমি কি জিনিস। এখন তো কিছু টের পাচ্ছিস না। সত্যি বলতে তোকে আমার অনেক পছন্দ হয়েছে। আমাকে পছন্দ করে আপনি কি করবেন? আপনি আমার থেকে কত বড়, এত বড় মানুষ আমাকে পছন্দ করে কি করবেন? আপনার তো পছন্দ করতে হবে বড় বড় ভাইয়াদের, তবেই তো হবে। আমাকে পছন্দ করে তো কোনো লাভ নেই। আছে, তোকে পছন্দ করেও আমার অনেক লাভ আছে, সেটা তুই বুঝবি না। তুই এত কিউট, এত সুন্দর ছেলেকে কি হাতছাড়া করা যায়? তুই বল। না না, আমি তোকে হাতছাড়া করতে পারবো না। আরে আপু, আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন। কি সমস্যা আপনার বলেন তো? এতক্ষণ কত সুন্দর দুজনে গল্পগুজব করলাম, এখন আবার কি মন্তব্য নিয়ে এসেছেন বুঝে উঠতে পারছি না। কি সব আবোল তাবোল বলছেন? আবোল তাবোল না রে, আমি সত্যি বলছি। তোকে আমার অনেক পছন্দ হয়েছে, তোকে আমি ভালোবেসে ফেলেছি। তোর ওই মায়া ভরা মুখটা আমি ভুলতে পারছি না। তোকে আমার অনেক ভালো লেগেছে। তোর ওই মায়া আমাকে আঁকড়ে ধরে রেখেছে, আমি যেন আর ছুটতে পারছি না। কিছু আপনি তো সত্যি সত্যি সিরিয়াস হয়ে গেছেন। এটা কখনো হয় না। আপনাকে বুঝতে হবে আপনি আমার থেকে অনেক বড়, আমি আপনার জুনিয়র। আমাদের এভাবে হয় না। আর এগুলো কথা বাবা মা শুনলে আমাদের মেরে ফেলবে। কিছু হবে না, তুই ভয় পাস না। তোকে আমি ভালোবেসে ফেলেছি, তুই আমাকে ভালোবাসিস। দেখবি তোর জীবনটা সুন্দর হবে। আমাকে নিয়ে তুই সুখে সংসার করতে পারবি। আমি তোর থেকে বেশি বড় নয়, একটু বড়, এতে কোনো সমস্যা নেই। আমার চেহারা তো আর কোনো কমতি নেই যে আমাকে তোর থেকে বড় লাগবে। তবুও আমার কেমন যেন লাগছে। আপনার কথাগুলো আমার ভালো লাগছে না। এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? কিছুই বুঝতে পারছেন না। আপনি ঠিক আছেন তো? আপনার তো আবার শরীর খারাপ হয়নি? দিন, তুই কি আমার সাথে নাটক করছিস নাকি ইয়ার্কি করছিস? আমার বিষয়টা একবার বোঝার চেষ্টা কর। আমার মাথা ঠিক আছে, আমার শরীর সম্পদ সবই ভালো আছে। আমি তোকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। তোকে আমি কোনো দিন কখনো কষ্ট দেব না। আমাকে ভালোবেসে ঠকবি না। এ তো মহা বিপদে পড়ে গেলাম। এমন বিপদে কখনোই পড়িনি। কি করব কিছুই বুঝতে পারছি না। একজন বড় আপু হয়ে কিভাবে একটা ছোট মানুষকে প্রপোজ করতে পারে কেউ প্রথম দেখলাম। এটা কখনোই আগে জানতাম না। আগে জানতে না, এখন তো জানলি। তাহলে কি করতে চাস বল? আর তোর কাছে আমার অনেক হাত জোর থাকলো, আমাকে ফিরিয়ে দিস না। আমি সত্যিই তোকে অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে যদি এখন ফিরিয়ে দিস, আমি কখনোই ভুলতে পারবো না। আপনি দেখতে অনেক সুন্দর, আপনার চেহারার কোনো কমতি নেই, কিন্তু আপনি আমার থেকে বড়, তাই আমার প্রবলেম হচ্ছে। আমি এটা মেনে নিতে পারছি না, এজন্য এতগুলো কথা বলা বলি করছি। আপনাকে এই বিষয় নিয়ে অনেক বকাবকি করছি। আসলে ছোট হয়ে বড় আপুদের ভালোবাসা যায়, এটা আমি আগে কখনো জানতাম না। সেজন্য আপনাকে কেমন করেছি, সরি। সমস্যা নেই, তোর আমাকে সরি বলতে হবে না। আমি তোরে সব কথা কিছুই মনে করিনি। আমি শুধু বলতে চাই আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি যেমন তোকে ভালোবাসি ঠিক তেমনি তুই আমাকে ভালোবাসিস। আমার তাতেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা আপু, আপনি এত তাড়াতাড়ি কিভাবে পাগল হয়ে গেলেন আমার প্রতি? কি অদ্ভুত রে বাবা। আচ্ছা আপু, আপনি এত তাড়াতাড়ি কিভাবে পাগল হয়ে গেলেন আমার প্রতি? কি অদ্ভুত রে বাবা। কিভাবে একটা মানুষ এত তাড়াতাড়ি একটা মানুষকে ভালোবাসতে পারে, তাও আবার
এত ভালোবাসতে পারে কিভাবে? স্বাধীন, আমি পাগল হয়ে গিয়েছি শুধু তোর জন্য। শুধু তোর জন্যই আমি পাগল হয়ে গিয়েছি। আমি আর পারছি না। আমি তোকে চাই, যেইভাবেই হোক আমার তোকে লাগবে। আমি কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু তোকে দেখে আমি আর থাকতে পারলাম না। আমি তোকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আসলে সত্যি কথা বলতে আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আপনি আমার থেকে অনেক বড়, এজন্য আপনাকে কিছুই বলিনি। বলতে অনেক ভয় লাগছিল, এজন্য অনেকক্ষণ চুপচাপ ছিলাম। সত্যি স্বাধীন, তুই আমাকে ভালোবাসিস? আমার যে কি ভালো লাগছে তোর কথা শুনে, তোকে বলে বোঝাতে পারবো না। প্লিজ, তুই আমাকে কখনো ছেড়ে যাস না। তুই যদি আমাকে ছেড়ে যাস আমি বাঁচতে পারবো না। আমি তোকে ভালোবেসে ফেলেছি, যেমন তোকে নিয়ে বাঁচতে চাই। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনাকে ভালোবেসেছি, আমি কেন ছেড়ে যাব? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। যেভাবে আপনাকে ভালোবেসেছি সেভাবেই সারা জীবন আপনার পাশে থাকব। কখনো ছেড়ে যাওয়ার কথা ভেবেও দেখব না, যাওয়া তো দূরের কথা। তোর কাছে শুধু এইটুকু চেয়েছিলাম, তুই আমার সবটুকু পূর্ণ করে দিয়েছিস। তোকে আমি কি বলে ভালোবাসবো ভেবে পাচ্ছি না। আমার যে কি আনন্দ লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। আমার মনটা অনেক আনন্দে নাচানাচি করছে। তোর কথা শুনে কি করব কিছুই বুঝতে পারছি না। সত্যি তুই অনেক ভালো একটা ছেলে। আরে আরে, জড়িয়ে কেন ধরছেন? জড়িয়ে ধরা যাবে না তো, বাবা মা দেখে ফেলতে পারে, তখন সমস্যায় পড়ে যাব। বাবা মা যদি আমাদের এভাবে দেখে ফেলে, তখন আমাদের মুখে কি কথা থাকবে বলেন? কোনো কথাই বলতে পারবো না, লজ্জায় মরে যেতে ইচ্ছে করবে। তুই এত ভয় পাচ্ছিস কেন? কেউ আসবে না, আর এখন তো আরো আসবে না। কারণ একটু আগে বাবা মার কথা শুনিসনি? তারা তো বললো আমরা যা করি এদিকে ডিস্টার্ব না করতে। আরো বললো চলো না আমরা কাজ করি গিয়ে। তাহলে সমস্যা কোথায় বলো? আমার কোনো সমস্যা নেই। যত সমস্যা দেখছি শুধু তোরই সমস্যা। আমার কোনো সমস্যা নেই, শুধু এই বিষয়টা খেয়াল রাখতে হবে বাবা মা যেন আমাদের এভাবে না দেখতে পায়। আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি। তাছাড়া আমার কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি শুধু এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিলাম। ভয় পাস না, আমি তো আছি। আমি সব সময় তোর পাশে আছি, তুই কোনো ভয় পাস না। আমি যতক্ষণ তোর পাশে আছি ততক্ষণ তোর কোনো ভয় নেই। তুই শুধু আমার কেয়ার করবি, ভালোবাসবি, সবসময় আদর করবি, তাতেই হবে। হ্যাঁ, বাবা মা যদি আমাদের এভাবে দেখে ফেলে তখন আপনি কি করতে পারবেন? আপনি তখন কিছুই করতে পারবেন না। আমাদের সত্যিটা বলে দিতে হবে, তখন বাবা মার গালিগালাজ খেতে হবে। এভাবে আমরা একত্রিত হতে পারবো না, আমাদের সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য বলছি আমাদের সেফ থাকতে হবে। রে তুই ঠিক বলেছিস। আসলেই তো তাই। বাবা মা যদি দেখে ফেলে আমি কি করতে পারবো? কিছুই করার থাকবে না। তুই অনেক ভাবিস রে, এই জন্যই তোকে আমার অনেক ভালো লাগে। এই জন্য তো তোকে আমি এত ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি, সেজন্য এটা বুঝিয়ে বললাম। আপনার যেহেতু মাথা ঠিক নেই, আমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে গিয়েছেন, তাই ভাবলাম আপনার মাথা যেমন ঠিক নেই আমি তেমন বুঝিয়ে দেই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। সত্যি রে, তুই অনেক ভালো একটা ছেলে। এখন থেকে আমাকে এত ভালোভাবে, এত সুন্দরভাবে কেয়ার করা শুরু করে দিয়েছিস। না জানি বিয়ের পর কতই না ভালোবাসবি। তোর অনেক বুদ্ধি। তোর বুদ্ধি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তোর প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে গেল। এভাবেই ভালোবেসে যাবেন, আর কিছুই দরকার নেই। আপনি আমাকে যেমন ভালোবাসেন আমিও আপনাকে তেমনই ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বাবা মা যদি বাধ্য করে তবুও আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না। আমি শুধু একটা কথাই বলবো যে আমাকে মেরে ফেললেও তবুও আমি আপনাকে ভুলতে পারবো না। আমারও আপনাকেই চাই। তোর কথা শুনে আমার অনেক ভালো লাগলো। মনে হচ্ছে তোকে আর জ্ঞান বুদ্ধি কিছুই দিতে হবে না। তোর দেখছি অনেক বুদ্ধি, আমার চেয়েও ভালো বুঝিস তুই। তোর থেকে আমার জ্ঞান নিতে হবে। তুই ঠিক হ্যাঁ, আপনার মাথা তো এলোমেলো হয়ে গিয়েছে, এখন বুদ্ধি নিয়ে আর কি করবেন? তার চেয়ে বড় অন্য সময় যদি বুদ্ধির প্রয়োজন হয় তখন নিয়েন, এখন আর বুদ্ধি নেওয়ার দরকার নেই। এখন যদি বেশি কথা মাথায় নেন তাহলে আপনার মাথায় সমস্যা হয়ে যেতে পারে।
কি বলেছিস? সত্যি রে, তুই আমাকে অনেক ভালোবাসিস। এত ভালোবাসিস জন্যই আমার এত কেয়ার করিস, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। বল, তুই আমাকে কবে বিয়ে করবি? কবে তোর ভালোবাসা পাবো আমি? আরে এত তাড়াহুড়া করছেন কেন? ভালো যখন বেসেছেন, একদিন আমার বউ হবেন। এত তাড়াহুড়া করা যাবে না তো। আমি এখনো পড়াশোনা করি, এখনো সফল হতে পারিনি। এখন বিয়ে করে আপনাকে আমি কি খাওয়াবো, কি পড়াবো, এখন অনেক কিছু দরকার। আগে একটু সফল হয়ে নেই ভালোভাবে, যেন আপনাকে খাওয়াতে পড়াতে পারি। তারপরে আমি আপনাকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসবো। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করবি। আমার কিন্তু আর তর্স হচ্ছে না। আমার মনে হচ্ছে তোকে এক্ষুনি বিয়ে করে ফেলি, এক্ষুনি বিয়ে করে তোর ঘরে গিয়ে তোর আদর সোহাগ ভোগ করি। এখন শুধু আমার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছে, আর যেন মাথায় কিছুই আসছে না। আপনি যে কি বলেন না, বিয়ে শাদির ব্যাপার মুখের কথা নয়, অনেক ধৈর্য ধরতে হয়। এত তাড়াহুড়া করলে তার বিয়ে হয়ে যায় না। বিয়ে শাদি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন। তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাকে বউ করে ঘরে নিয়ে আসার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম তোর বউ হওয়ার জন্য। তাড়াতাড়ি সফল হয়ে আমাকে বউ করে নিয়ে যাবি। যদি আমাকে ফাঁকি দিস তাহলে তোর ভালো হবে না, কিন্তু বলে দিলাম। এখন যেভাবে ভালোবাসা দিচ্ছিস সেইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবি। স্বাধীনকে নেহা অনেক চাপ দেওয়া শুরু করে দিল বিয়ে করার জন্য। এভাবে অনেকক্ষণ চলতে থাকলো। ওরা দুজনে এভাবে গল্প করতে লাগলো, অনেক হাসাহাসি করলো, গল্প করলো। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। স্বাধীন বাইরে গেল, নেহা ঘরে বসে ফোন টিপছিল। স্বাধীন বাহির থেকে অনেক দেরি করে আসায় নেহা অনেক রাগ করে ফেলেছে। সে রাগ যেন আর ভাঙবেই না, এমন ভাবে রাগ করে আছে। কিন্তু স্বাধীন জানতো না যে নেহা স্বাধীনের উপর এত রাগ করে বসে রয়েছে। কী ব্যাপার, আপনি এমন মুখ গোমড়া করে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ নাকি মন খারাপ, কোনটা বলেন? আমি ঠিকঠাক করে দিচ্ছি। দেখি বলেন তো, আপনার কিসে এত রাগ হয়েছে? তুই আমার সাথে কথা বলবি না। তোর উপর আমি ভীষণ রাগ করেছি, অনেক রাগ করেছি। এ রাগ তুই ভাঙতে পারবি না, তাই আমার রাগ ভাঙাতে আসবিও না। তোর উপর আমার অনেক রাগ হয়েছে। আচ্ছা, বুঝলাম আমার উপর রাগ হয়েছে, কিন্তু রাগটা কেন হয়েছে সেটা কি জানতে পারি? কেন আমার উপর এত রাগ, আর কেনই বা আমি রাগ ভাঙাতে পারবো না? বলে দেখুন না কি হয়েছে, বলুন। আপনার এত রাগ কিসের? আমার উপর চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে। এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য আমি সে কখন থেকে অপেক্ষা করছি। আর তো দেরি করে বাসায় আসলি কেন? বাইরে থাকতে পারতিস না? বাসায় আসতে হবে কেন? বাহিরেই থাকতে পারতি। ও এই কথা, এজন্য আমার উপর এত রাগ? আসলে আমি আপনার জন্য ফুল কিনতে গিয়েছিলাম, গিয়ে দেখি সব দোকানে বন্ধ। তারপরে কি করব, অনেক দূরে একটা দোকান আছে, সেখানে গিয়েছিলাম আপনার জন্য ফুল কিনতে। এই দেখুন আপনার জন্য কত সুন্দর একটা ফুল নিয়ে এসেছি, দেখুন না, দেখলে অনেক খুশি হবেন। এত সুন্দর লাল গোলাপ এনেছিস আমার জন্য? এই ফুল কেনার জন্য তুই এত দূরে গিয়েছিলিস? সত্যি তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আমি না গোলাপ ফুল অনেক পছন্দ করি, আর তোর দেওয়া গোলাপ তো আরো বেশি পছন্দ করি। গোলাপটা অনেক সুন্দর। হ্যাঁ, গোলাপটা অনেক সুন্দর, আপনার মতোই সুন্দর। এই গোলাপের জন্য অনেক দূরে গিয়েছিলাম তো কি হয়েছে? আমার ভালোবাসার মানুষের জন্য আমি আরও দূরে যেতে পারবো, তাতে সমস্যা কোথায়? ভালোবাসা তো ভালোবাসাই হয়। ভালোবাসার মানুষের জন্য একটা কিছু কিনতে পারলে নিজেকে অনেক ধন্য ধন্য লাগে, মনের ভিতর অনেক ভালো লাগা কাজ করে। এই খুশি আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি একটা মেয়ে মানুষ। বুঝি রে, বুঝি, আমি সবই বুঝি। আমাকে শেখাতে হবে না। তুই যেটা ভাবছিস আমি সেটা নয়। আমি মেয়ে মানুষ হলেও ছেলে মানুষদের দুঃখ, কই, ভালো লাগা, আনন্দ, খুশি সবই আমি বুঝতে পারি। আমি যথেষ্ট বড় হয়েছি, তোর থেকে একটু হলেও জ্ঞান আমার আছে, সেটা তুই বুঝবি না। তাই তো দেখছি, আপনার কথা শুনে বুঝতে পেরেছি আসলে আপনি অনেক বোঝেন। আপনার যেমন রূপ আছে তেমন বুদ্ধিও আছে, এই জন্যই তো আপনাকে অনেক ভালোবাসি, ভালোবেসে বউ করে নিতে চাচ্ছি। স্বাধীন, তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? মাথা ঠান্ডা করে আগে শুনবি, তারপর উত্তর দিবি।
আর শোন, এইসব কথা কাউকে বলবি না। এইসব কথা শুধু তোর মধ্যে আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, কাউকে বলবো না। আপনার কি বলার, আমাকে এতটা অবিশ্বাস করবেন না। বিশ্বাস করে আপনার কথাটা বলতে পারেন। আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত আছি। এদিন আমি যেহেতু তোকে ভালোবেসে ফেলেছি, তো আমাদের বিয়ে তো খুব শীঘ্রই হবে। তাহলে চিন্তা কিসের? আমরা কি এখন একটু একত্রিত হতে পারি? এসব আপনি কি বলছেন? এটা কি সম্ভব? না না, এটা কখনোই সম্ভব না। আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার এই কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো জানি আপনি অন্য কোনো কথা বলবেন, কিন্তু হুট করে এই কথাগুলো বলবেন আমি কখনো ভাবতেও পারিনি। স্বাধীন, তুই একটু বোঝার চেষ্টা কর। কিছুই হবে না। কি হবে? আমার মনে হচ্ছে কোনো কিছুই হবে না। আমরা তো কিছুদিনের মধ্যেই বিয়ে করেই ফেলছি। তাহলে তোর সমস্যা কোথায়? তুই কেন রাজি হচ্ছিস না? আমার কথা কি তুই শুনবি না? হ্যাঁ, আমি আপনার সব কথাই শুনবো, কিন্তু এই কথাটা শুনতে পারছি না। কারণ এটা কোন ধরনের কথা? বিয়ের আগে এসব কিভাবে হয়? এটা কখনোই সম্ভব না। বিয়ের আগে এগুলো করতে নেই। আমার যা করার আমি বিয়ের পরে করব। এতে আপনি যা বলার বলতে পারেন। স্বাধীন, তুই আসলে মাথাটা ঠান্ডা করে আমার কথাটা বুঝিসনি। ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা কর স্বাধীন। আমি তোকে ভালোবাসি। আমি তোকে একটু হলেও কাছে পেতে চাই। তার জন্য আমার মনটা কত ছটফট করছে তোকে বলে বোঝাতে পারবো না। তুই যদি আমার জায়গায় হতি তাহলে এটা করতি, আমি জানি। কিন্তু তুই এখন কেন আমার সাথে এমন করছিস? আপনার সাথে আমি কোনো কিছুই করছি না। আমি শুধু আপনার কথাটা মানা করছি। আর আমি তো সত্যি বলছি, এগুলো করা ঠিক হবে না। বিয়ের আগে এগুলো করতে নেই। আর বাবা মা যদি আমাদের মধ্যে এসবের একটু কথা জানতে পারে বা বুঝতে পারে, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? আমাদের আর কিছুই করার থাকবে না, মরে যেতে ইচ্ছে করবে। তুই শুধু রাজি হও, কেউ কিছুই বলবে না, কেউ জানবে না। বলবে আর কি, আমরা এমন ভাবে কাজটা করব কেউ যেন বুঝতেই না পারে। এমন সময় করব যখন কেউ থাকবে না। একটা সুযোগ পেলেই তো কাজটা করব, হুট করে তো আর করব না। আপনি সব কিছু ভেবেচিন্তে বলছেন তো? পরে আবার কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী নই। এখনো সময় আছে, ভেবেচিন্তে কথা বলেন। হুট করে এমনই এক কথা বলে বসে থাকবেন না। যা বলার ভেবেচিন্তে তারপর বলবেন। শোন, তোর বাবা মা, আমার বাবা মা, এরা দুজনই একটু পর বেড়াতে যাবে। আমাদের বাসায় এইভাবে রেখে আমাদের নাকি বেড়াতে নিয়ে যাবে না। তাহলে আর চিন্তা কিসের? এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলবো, কেউ বুঝতেও পারবে না। আর একটু ভেবে দেখেন, যা করতে চাচ্ছেন সেটা কিন্তু মোটেও ঠিক নয়। এখনো সময় আছে। এই বিষয়টা নিয়ে এখনো এড়িয়ে গেলে হয় না। আমার অনেক খারাপ লাগছে। বিয়ের আগে এসব কাজ করতে ভালো লাগছে না। মনে হচ্ছে আমি ফেঁসে গেলাম। কেমন কেমন জানি লাগছে। আপনি একটু আবার ভেবে দেখেন না প্লিজ। আমি অনেক ভেবে দেখেছি, আমার শুধু তোকেই লাগবে, মানে এক্ষুনি লাগবে। তুই শুধু রাজি হ। কিভাবে কি করতে হয় সেটার ব্যবস্থা আমি করছি। বাবা মা একটুও বুঝতে পারবে না। তুই শুধু আমাকে একটু বোঝার চেষ্টা কর। তুই বাবা মায়ের চিন্তা করিস না, সে চিন্তা আমার উপর ছেড়ে দে, সেটা আমি দেখে নিব। তুই শুধু রাজি হ। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি রাজি। কিন্তু কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী থাকবো না। সেখানে দায়ী থাকবেন আপনি। তাহলে আমি রাজি। তোকে দায়ী থাকতে হবে না। তুই শুধু রাজি হওয়ার কোনো সমস্যা হলে সেটা আমি দেখব। তুই শুধু আমার সাথে একমত হ, তাহলেই আমি চিন্তা মুক্ত থাকতে পারবো। আমি রাজি। আপনি এত করে বললেন, তখন আর না করে থাকতে পারি না। হাজার হলেও আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনার কথাটা আমার অমান্য করতে পারছি না। ভালোবাসার মানুষের সাথে কি আর বেইমানি করা যায়? হাজার হলেও ভালোবাসার মানুষ একটাই। এই ভালোবাসার মানুষটা এইটুকু চেয়েছে। আমি যদি এই আশাটা তার পূরণ না করি, তাহলে আমি কিসের ভালোবাসার মানুষ হলাম? তুই আমাকে এত সুন্দরভাবে বুঝিয়েছিস, এই জন্য আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। তোর প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গেল। সত্যি তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না? সেই জন্য আমার এই কথাগুলোই তুই সব ভালোভাবে শুনিস। আমি সত্যি ধন্য তোকে ভালোবেসে। ঠিক আছে, আমরা তাহলে আমাদের কাজ শুরু করে দেই, নাকি বলেন? আর দেরি করা নাই ভালো।
কারণ এখন বাবা মাকে আমি বাইরে যেতে দেখেছি, আসতে তাও একটু দেরি হবে। এর মধ্যে আমরা আমাদের কাজটা সেরে ফেলি, নাকি বলেন? অন্য সময়ের অপেক্ষায় থাকলে আমাকে পাবো না, তা তো কোনো ঠিক নেই। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস। অন্য সময় পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে বরং আমরা এক্ষুনি কাজটা সেরে ফেলি, তাড়াতাড়ি। বেশি দেরি করিস না। বেশি দেরি করলে বাবা মা এসে পড়বে। বাবা মা যদি আমাদের এইভাবে দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাদের এভাবে দেখলে তো মেরেই ফেলবে। বাঁচিয়ে রাখার মন মানসিকতা তো একটুও রাখবে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের দেরি করা একদম উচিত হচ্ছে না। ঠিক আছে, আমি তাহলে একটু রেডি হয়ে আসছি। এদিকে আপনি রেডি হয়ে বিছানায় শুয়ে পড়েন, আমাকে এসে যেন দেরি করতে না হয়। আমি যেন এসে কাজটা সেরে ফেলতে পারি সেই ব্যবস্থা করে রাখবেন। আর খেয়াল রাখবেন কেউ যেন আমাদের আশেপাশে না আসে, কেউ যেন আমাদের এভাবে দেখতে না পায়, বুঝেছেন? দিন তুই কোনো চিন্তা করিস না। আমি সব সময় তোর পাশে আছি, পাশেই থাকবো। তুই ভয় পাস না। এখন আর কেউ আসবে না। তোর বাবা মা, আমার বাবা মা দুজনেই বেড়াতে গেছে। এখন ওরা এত সহজে আসবে না। তোর কাজ তুই কর। দুজনেই রেডি হয়ে বিছানায় শুয়ে পড়ল। ওপর দিয়ে কথা বিছিয়ে দিল। ওরা দুজনে দুজনের সব আব্দ মেটালো। এভাবে বেশ কিছুক্ষণ কাটিয়ে দিল। অনেক ভালো লাগলো, জীবনের প্রথম এই কাজটা করলাম, তাই প্রথম প্রথম কেমন যেন লাগছিল, কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে। বেশ ভালো লাগলো। আমি তো জানতামই না যে এত ভালো লাগে। তুই তো রাজি হচ্ছিলি না, এখন বলছিস ভালো লাগছে। স্যার আমার চোখের সামনে থেকে কত জোরাজোরি করে, তবে আমার কাছে আসলেই তাছাড়া তো আমার সাথে কেমন কেমন খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছিলি। আমার কথা অমান্য করতে চাচ্ছিলি, কিন্তু পারলে না। এখন কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক। এটা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। এটা শুধু তারাই বুঝতে পারবে যারা এই কাজটা করেছে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বেশ কিছুক্ষণ আবারও ওরা গল্প শুরু করে দিল। বাবা মা কখন আসবে, কি হবে না হবে শুরু করে দিল। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর তাদের বাবা মা বাসায় আসলো। নেহার বাবা মা নেহাকে দেখে কেমন যেন লাগলো। এই কি রে নেহা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমাকে কেমন যেন লাগছে। এখনো ফ্রেশ হওনি নাকি? তোমাকে দেখে আমার একটুকু ভালো লাগছে না। মা আসলে আমি একটু ঘুমিয়েছিলাম, এই জন্যই আমাকে এমন দেখাচ্ছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তোমরা এখন ফ্রেশ হও, তারপর সবাই একসাথে গল্প করব। ঠিক আছে, আমরা সবাই একসাথে গল্প করব। আগে তুমি ফ্রেশ হও। তোমাকে দেখে আমার কেমন যেন লাগছে। প্রথমে দেখে তো আমার কেমন অস্থির লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল। কেন জানি তোমাকে দেখে আমার অন্যরকম লাগছে, কি যেন মনে হচ্ছে। মা আমার কিছু হয়নি, তুমি যাও তো। এখন শুধু শুধু চিন্তা করছো আমাকে নিয়ে। হ্যাঁ রে না, তোকে নিয়ে আমার অনেক টেনশন। তুই বড় হয়ে গেছিস, তোকে কবে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব, তারপরে আমি অনেক চিন্তা মুক্ত হব রে মা। ঠিক আছে, এখন তোমার চিন্তা করতে হবে না। তোমার এখন ফ্রেশ হয়ে রেস্ট নেওয়া দরকার। এখন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা। আমি যথেষ্ট বড় হয়েছি, ভালো মন্দ আমি বুঝি। তুমি ফ্রেশ হয়ে নাও। বলে নেহা ফ্রেশ হতে চলে গেল। নেহার মাও ফ্রেশ হতে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই একসাথে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণ গল্প করার পর স্বাধীন বলল, মা বাবা, তোমরা তো অনেক ঘোরাঘুরি করে আসলে, আমি আর নেহা আপু তো ঘুরে বেড়ালাম না। তাহলে আমি আর নেহা আপুকে একটু বাহির থেকে ঘুরে আসতে পারি? হ্যাঁ বাবা, অবশ্যই তোমরা ঘুরতে যেতে পারবে না। কেন ঘুরতে যেতে পারবে না? আমরা কত ঘোরাঘুরি করে আসলাম, তোমাদেরও ঘুরতে মন চায়। আজকে তো তোমরা ঘুরে আসলে, আড্ডা দিলে, একদিন আমি আর নেহা আপু যাব, বুঝতে পেরেছো? তোমরা সেদিন কিন্তু আর তোমাদের কাউকে যেতে দিব না, শুধু আমি আর নেহা আপু ঘুরে আসবো। হ্যাঁ ঠিক আছে, আজকে যেমন আমরা সবাই মিলে ঘুরে আসলাম, তেমনি তোমরা অন্য এক সময় তুমি আর নেহা গিয়ে কোথাও ভালো এক জায়গায় ঘুরে এসো। আমরা তখন তোমাদের সাথে যাব না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে আপনারাই কথা কতটুকু রাখতে পারেন, সেটাই তো আমি দেখব। আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে? বাইরে কোথাও খেয়েছো নাকি এখনো না খেয়ে আছেন? বাইরে কি খাওয়া দাওয়া করব বল? বাইরে তো সব ফাস্ট ফুড, বাইরে অল্প কিছু খাওয়া দাওয়া করছি, কিন্তু
ভাবি কোনো কিছু খায়নি, এখন খাওয়া দাওয়া করব। তোমরা কি কিছু খেয়েছো নাকি এখনো না খেয়ে আছো? আচ্ছা আম্মু, তুমি এখন যাও, একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও। সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলে, এখন আর কথা বাড়িও না। আচ্ছা। মা বাবার কথার আড়ালে লুকিয়েছিল দুইটা নীরব মন। স্বাধীন মুখে কিছু না বললেও তার চোখে ছিল একরাশ আগ্রহ, আর নেহা চুপচাপ দাঁড়িয়ে থেকেও বুঝিয়ে দিচ্ছিল। সেই কথাগুলো শুনছে, অনুভব করছে, মনে গেঁথে রাখছে। এই ঘোরাঘুরির প্রস্তাবটা শুধু বাইরে যাওয়ার কথা নয়, এটা ছিল দুজনের জন্যে একটু আলাদা সময়ের ইঙ্গিত, যেখানে থাকবে না কারো নজর, থাকবে শুধু নির্ভেজাল অনুভূতি আর না বলা কথা। স্বাধীন, একটা কাজ করলে কেমন হয় বলতো? আমরা যদি কোথাও ঘুরতে যেতাম আর বিয়েটা করি, কেমন হতো? তোর কি ভালো লাগতো না খারাপ লাগতো? আরে কি বলছেন খারাপ লাগে মানে? আপনার সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা সময় কাটবে আপনার সঙ্গে। কিন্তু কিভাবে আমরা কোথাও দূরে ঘুরতে যেতে পারবো? পরিবার তো পারমিশন দেবে না আমাদের। তুই যদি ঘুরতে যেতে চাস তাহলে পারমিশন নেওয়ার দায়িত্ব আমার। তুই কি আমার সঙ্গে যাবি সেটা আগে বল। আমি অবশ্যই যাব, কেন যাব না? আমি তো যাওয়ার জন্য অলওয়েজ রেডি আছি। শুধু আপনি পারমিশন, অনুমতি যে যাই হোক আপনি নেন, তারপরে দেখেন আমি যাই কি না না যাই। আপনার সঙ্গে একান্ত সময় কাটানোর অনেক ইচ্ছা আমার। কি হয়েছে, এত ডাকাডাকি করতেছো কেন? কোনো সমস্যা আছে নাকি? নাকি আবার কিছু লাগবে তোমার? আমি স্বাধীন ঠিক করেছি আমরা একটা জায়গায় ঘুরতে যাব, শুধু তোমরা অনুমতি দিতেই আমরা তাহলে ঘুরতে যেতাম। আমি জানতাম তো কোনো না কোনো একটা বাহানা নিয়ে তো অবশ্যই তুমি আমার সামনে হাজির হবা। এখন এই ঘুরতে যাওয়ার বুদ্ধি কার মাথা থেকে আসলো বলো তো আমাকে? বড় কিছু বন্ধু বান্ধব যাবে আমাদের সঙ্গে, আবার স্বাধীনেরও বন্ধু বান্ধব যাবে, সবাই মিলে অনেক আনন্দ হবে। আর রাত ওখানেই থাকবো, পরের দিন বিকেলে চলে আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন তোমার আব্বুর সঙ্গে কথা বলতে হবে। তোমার আব্বু যদি পারমিশন দেয় তাহলে যাবে, আর যদি যেতে মানা করে তাহলে তুমি যেতে পারবে না। আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি, আমি যদি কোথাও যেতে চাই আব্বু আমাকে কখনোই মানা করবে না, এটা আমি 100% শিওর। দেখবা আব্বু পারমিশন দিয়ে দিবে। আব্বু তোমার মতো না। দুজনের কথার ফাঁকে ফাঁকে জন্ম নিচ্ছিল এক অদ্ভুত উত্তেজনা। ঘুরতে যাওয়ার কথা শুধু বেড়ানোর নয়, এটা ছিল একসাথে সময় কাটানোর, আরো কাছাকাছি আসার এক নিরীহ অজুহাত। স্বাধীন জানত পরিবারের অনুমতি ছাড়া কিছুই সম্ভব না, তবু নেহার কণ্ঠে যে আত্মবিশ্বাস ছিল তা তার ভেতরের সব দ্বিধা একটু একটু করে ভেঙে দিচ্ছিল। ঠিক তখনই নেহার আম্মুর আগমন। ঘরের পরিবেশ বদলে গেল, কথাগুলো আর আগের মতো খোলামেলা রইল না। তবু নেহা থামলো না, কারণ সে জানতো কিছু ইচ্ছে জোর না করলে পূরণ হয় না। মায়ের প্রশ্নে নেহা সামান্য হেসে নিল। এই হাসির ভেতরে ছিল পরিকল্পনা, ছিল বিশ্বাস, আর ছিল বাবার উপর অটুট ভরসা। নেহা নিশ্চিত ছিল যে বাবা তার হাসি কেড়ে নিতে পারেনি কখনো, সেই বাবা এই ছোট্ট আনন্দটুকুও কেড়ে নেবে না। আর স্বাধীন চুপচাপ দাঁড়িয়ে ভাবছে, যদি সত্যি এই যাত্রা সম্ভব হয়। আপু, সবাইকে রাজি করাতে পারলেন নাকি? আপনার আব্বু আম্মু কি রাজি হয়েছে? কি বললেন গিয়ে তাদের? কি আর বলবো বল, সবার আগে তো মিথ্যা কথাই বলতে হলো। মিথ্যা কথা ছাড়া কি আর একা একা ঘুরতে যাওয়া সম্ভব? কি বলতেছেন? এগুলো কি মিথ্যা কথা বলে আসলে? না, আবার বুঝতে পারলাম না তো। এখানে আমি মিথ্যা কথা বলার মতো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আরে আব্বু আম্মুকে নিয়ে গিয়ে যদি বলতাম যে আমি আর তুমি একটা রিসোর্ট বা পার্কে ঘুরতে যাব, তখন তারা আমাদের কোনোভাবেই অনুমতি বা পারমিশন দিত না। কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমি যাব, আমার বন্ধু প্লাস বান্ধবীরা যাবে, আবার স্বাধীনের বন্ধু বান্ধবীরা যাবে। অনেক মানুষেরই ব্যাপার, মেয়ে আছে সিলেবাসে, এর জন্যই। আর দ্বিতীয় কোনো কথা বলেনি কেউ। আর যদি বলতা দুইজন যাব তাহলে কখনোই যেতে দিত না। আসলে তো যাব আমরা দুইজন, এর বেশি লোক গেলে আনন্দ পাবো না তেমন একটা, তাই দুজন যাওয়া অনেক ভালো। তাই বলে এত বড় মিথ্যা কথা কিভাবে বললেন বলেন তো? যদি তারা কোনোভাবে জেনে যায় যে তাদেরকে মিথ্যা কথা বলে আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম, তখন আমাদের কি অবস্থা হবে বলুন তো? বাবা মা আমাদের জ্যান্ত বাঁচিয়ে রাখবেন
আমার তো মনে হয় মেরেই ফেলবেন। আরে পরের বিষয় পরে দেখা যাবে। তুই পরের বিষয় নিয়ে এখন চিন্তা করতেছিস কেন বুঝতে পারলাম না। এত ভীত হলে তো চলবে না। সাহসিকতা বুঝছিস? তাহলে আজকের মধ্যেই সব ঠিক করে নে, ব্যাগ গুছিয়ে রাখ। কালকে সকালে কিন্তু আমরা বের হব। আব্বু আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এখন তুই তোর আব্বু আম্মুর কাছে অনুমতি নিলে তুই নিতে পারিস, এটা তোর ব্যক্তিগত বিষয়। তুই যেহেতু ছেলে তাই তোর তো অনুমতির কোনো প্রয়োজন হয় না। যখন তখন যেখানে খুশি যেতে পারিস। ঠিক বলছি না আমি? যেভাবে বলতেছেন অত সহজ না, আমাদেরকে আরো বেশি জবাবদিহি তার মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা ওগুলো কথা বাদ দেই। তাহলে কালকে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই আমি। তাহলে রাতের মধ্যে ব্যাগ গুছিয়ে রাখছি, সকালে বের হব। অনেক এনজয় করব, আপনার সঙ্গে ঘোরাফেরা করব, আপনাকে রোমান্টিক কথা বলবো, অনেক মজা করব। শুধু আপনি আমার পাশে থাকলেই হবে। তাই আপনাকে অনেক আনন্দ দিব আমি, বুঝতে পেরেছেন তো? নেহার চোখে তখন একরাশ সাহস আর দুষ্ট আত্মবিশ্বাস। সে জানে কিছু সিদ্ধান্ত জীবনে অনুমতির অপেক্ষা করে না, নিজের ইচ্ছেটাকেই সবচেয়ে বড় অনুমতি বানাতে হয়। স্বাধীন তার সামনে দাঁড়িয়ে, বাইরে শক্ত হলেও ভেতরে ভেতরে দোলাচলে ভরা। নেহার প্রতিটি কথা তার বুকের ভেতর অদ্ভুত কাঁপন তুলে দেয়। ভয় আর ভালোবাসা একসঙ্গে মিশে যায়। স্বাধীন অবশেষে রাজি হয়, ভয়ের সঙ্গেই হাত ধরে। কারণ সে জানে নেহার পাশে থাকলে ঝুঁকিটাও সুন্দর লাগে। ব্যাগ গোছানোর প্রতিটি মুহূর্তে তার মনে একটাই ভাবনা, যদি এই ভ্রমণ শেষে নেহার হাসিটা আরো গভীর হয়, তাহলেই সব মিথ্যা, সব ঝুঁকি সার্থক। বিকেলে স্বাধীন, তোর কি রেডি হওয়া হলো? মনে হচ্ছে তুই মেয়ে মানুষ আর আমি ছেলে মানুষ। তোর আগে আমি রেডি হয়ে গেলাম, অথচ তোর এখনো কোনো খোঁজ খবরই নেই। এই তাপও হয়ে গেছে, আমি গোসল দিলাম তো তাই একটু লেট হয়ে গেছে। আমি একটু আব্বু আম্মুর সঙ্গে কথা বলে আসি, তাদের কাছে বিদায় নিয়ে আসি। আপনিও সবার সাথে কথা বলে তারপর বের হন। তোমাকে তো যেতে বারণ করলাম, তারপর যেহেতু যাচ্ছ সাবধান করে দিচ্ছি আগে কোনো উল্টাপাল্টা কাজ করবা না, খবরদার। যেভাবে ভালো মতো যাচ্ছ আবার ভালো মতোই ফিরে এসো বলে রাখলাম, কিন্তু দেখে শুনে যেও, আর কোথাও যেন কোনো ঝামেলা কইরো না। আচ্ছা ঠিক আছে আম্মু, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার। আমি কি এখনো ছেলে মানুষ আছি নাকি? যথেষ্ট বড় হয়েছি। আমি কোনটা ভালো কোনটা মন্দ সেটা এখন আমি বুঝি। আর আমি বেশি দিন থাকবো না, তো ওখানে মাত্র 3 দিন থাকবো। তোমার খেয়াল রেখো তুমি। আমি বের হলাম, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। তোমরা কিন্তু দুজনে একসাথে থাকলে কিন্তু অনেক ঝামেলা করো। এখন কিন্তু দূরে ঘুরতে যাচ্ছ, ওখানে গিয়ে আবার কোনো উল্টাপাল্টা ঝামেলা করে বইসো না। বলে দিলাম, দুজন মিলেমিশে থাইকো, দুজনে দুজনের প্রতি খেয়াল রেখো, আর দেখে শুনে যেও। 3 দিনের মধ্যে আবার ফিরে এসো, বেশি দিন কিন্তু থাকা যাবে না। আকাশটা আজ একটু অন্যরকম। হালকা রোদের আড়ালে লুকিয়ে আছে অজানা উত্তেজনা আর মনের ভেতরের চাপা দুশ্চিন্তা। দুটো বাড়িতেই চলছে ব্যস্ততা, কেউ কাপড় গোছাচ্ছে, কেউ শেষ মুহূর্তের উপদেশ দিচ্ছে। 3 দিনের ভ্রমণ হলেও এই যাওয়াটার গুরুত্ব সবার কাছেই অনেক বেশি। স্বাধীনের ঘরে ঢুকতেই বোঝা যায় আজ তার মনটা কোথাও স্থির নেই। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছে, আবার কখনো বারবার সময়ের দিকে তাকাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে অস্থির লাগলেও মা বাবার কাছ থেকে বিদায় না নিয়ে বের হওয়ার সাহস তার হয় না। অন্যদিকে নেহার বাড়িতেও একই অবস্থা। মায়ের চোখে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা, আবার মুখে কঠিন উপদেশ। মনের গভীরে লুকিয়ে থাকা ভয়টা তিনি লুকোতে পারছেন না। দূরে গেলে যদি কিছু হয়, তবুও বিশ্বাসের জায়গাটা ধরে রেখেই তিনি অনুমতি দিচ্ছেন। আজকে এটাই আমার প্রথম জার্নি, যেখানে আমি একটা মেয়ে মানুষকে সঙ্গে নিয়ে একা একা কোথাও ঘুরতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দদায়ক, জীবনে নতুন একটা এক্সপেরিয়েন্স। তাই না? ধীরে ধীরে ভালোবাসা দেখতেছি উতলে পড়তেছে আমার জন্য। ঘটনা কি? আমাকে কি নতুন করে আবার পটানোর ধান্দা করতেছিস নাকি তুই? আগে থেকেই তো আপনি আমাকে পাগল করে রেখেছেন। আপনার প্রেমে তো আমি অনেক আগেই ফিদা হয়ে গেছি,
তাহলে আবার নতুন করে কি পটাবো আপনাকে? ও আচ্ছা, তাই নাকি? এখন সব দোষ দেখতেছি আমার, তোর কোনো দোষ নেই নাকি? তোকে ঘুরতে নিয়ে আসছি অন্য একটা কারণে। বাড়িতে তো সব কথা বলা যায় না, তাই অনেক দূরে ঘুরতে আসলাম। এখানে আমাদের সন্দেহ করার মতো কেউ নেই, শুধু তুই আর আমি। ঠিক আছে? এটা তো আমারও কথা। বাড়িতে থাকতে তো আপনাকে ঠিকমতো কাছে পেতাম না, আর পেলেও আপনার সাথে পার্সোনাল কথাবার্তা বলতে পারি নাই। এখানে অনেক সময় কাটাতে পারবো। আপনি আর আমি আপনাকে এত ভালোবাসা দেব যে আপনি আমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারবেন না। আমি দেখবো না তুই কত রোমান্টিক হতে পারিস, আর আমি বেশি আদর করি তোকে না তুই আমাকে বেশি আদর করিস। আজকে তাহলে সব প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এগুলো কথা বাদ দিন। এখন তাড়াতাড়ি একটা হোটেল ঠিক করতে হবে। শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, জার্নি করে একটু ঘুমাতে হবে। জি স্যার, বলুন আপনাদের কেমন রুম পছন্দ? আমাদের এখানে সকল রুম পাওয়া যায়। আমাদের একটা কাপল রুম দিন, আর ভালো রুম দিয়েন। আপনারা কি সিঙ্গেল নাকি কাপল? আর আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করুন। আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। আমাদের কাছে আপাতত শুধু ন্যাশনাল আইডি কার্ড আছে। হ্যাঁ, এগুলো হলেই হয়ে যাবে। শুধু আপনাদের অভিভাবকের নাম্বার দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। সবকিছু দেওয়া শেষ হওয়া মাত্রই তাদেরকে রুমের চাবি দিয়ে দেয়। কিন্তু স্বাধীন এটা ভালো চোখে দেখলো না, কারণ নেহা হোটেল ম্যানেজারকে মিথ্যা কথা বলেছে যে তারা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু তাদের এখনো বিয়ে হয় নাই। তার উপর আবার অভিভাবকের নাম্বার দিয়ে দিয়েছে, যদি ফোন দিয়ে জানিয়ে দেয় তখন দুইজনের অবস্থা খারাপ হয়ে যাবে। স্বাধীন অনেক চিন্তিত, সেটা তার মুখ বলে দিচ্ছে। কি ব্যাপার স্বাধীন, কি হয়েছে তোর? মুখ এরকম শুকিয়ে গেছে কেন? এত ভয় পাচ্ছিস কেন বলতো? আপনি কাজটা মোটেও ঠিক কাজ করেননি। এভাবে মিথ্যা কথা বলে রুম নেওয়া ঠিক হয় নাই। আমরা দুইজন দুই রুমে থাকতাম, কি এমন হতো তখন তো আর এই রকম মিথ্যা কথা বলতে হতো না। আর আশ্চর্য ব্যাপার, তুই এত চিন্তা করতেছিস কেন বুঝলাম না। এখানে আসছি একটু এনজয় করতে, দুটো রুম কেন নিব? এই রুমেও দুইটা বেড আছে, দুইজন দুই বেডে থাকবো, সমস্যা কোথায়? আপনি যে আঙ্কেলের নাম্বার দিয়ে আসলেন, যদি তারা ফোন দিয়ে কিছু বলে তখন কি হবে বলুন? আমাদের এই সম্পর্কের কথা যদি সবাই জেনে যায়, আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। আরে কিছুই হবে না, তুই এত চিন্তা করিস না তো। যেটা হবে দেখা যাবে। আর যদি ফোন দিয়েও ফেলে আব্বুকে, সেটা আরো ভালো হবে আমাদের জন্য। আমরা এখন দূরে আছি, আমরা বাড়ি যেতে যেতে তাদের রাগই শেষ হয়ে যাবে, বুঝতে পারছিস? আর আমার আব্বু আম্মুকে আমাকে অনেক ভালোবাসে। এই সম্পর্কের বিষয়ে জানার পর তারা আমাদের মেনে নেবে, এটাই আমার মনে হচ্ছে। আমি তো আর অন্য কিছু করি নাই, নাকি তাদের উপরে আমার বিশ্বাস আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি শুধু আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করলেই হবে। আমার অনেক ভয় হয়, কারণ আমি আপনাকে হারাতে চাই না। আমি আপনাকে বিয়ে করতে চাই, সারা জীবন আমার পাশে রাখতে চাই। অবশ্যই, আমি সবসময় তোর পাশে আছি, চিন্তা করিস না। আমি যদি বিয়ে করি তোকেই করব, তুই কি ভেবেছিস শুধু তুই একাই ভালোবাসিস আমাকে? আমি যে তোকে কত বেশি ভালোবাসি একদিন একদিন না একদিন ঠিকই বুঝতে পারবি। স্বাধীনের মনে শুধু একটা ভয় কাজ করতেছে, সেটা হচ্ছে নেহা। নেহাকে সে কখনোই হারাতে চায় না, নেহাকে সব সময়ই তার পাশে চায়। নেহাও স্বাধীনকে ভালোবেসে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছে। নেহার কথার মধ্যেই লুকিয়ে আছে যে সে স্বাধীনকে তার নিজের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু দুই পরিবার কি এই সম্পর্ক এত সহজেই মেনে নিবে, সেটাই এখন দেখার পালা। তারা দুজন বয়সে অনেক ছোট বড়, স্বাধীন জুনিয়র আর নেহা সিনিয়র। তাদের পরিবার কি তাদের বিয়ে দিবে, সেটার দেখার অপেক্ষা এখন। আচ্ছা, এগুলো কথা এখন বাদ দেই। ঘুরতে আসছি, এনজয় করতে আসছি, এখন এখানেই ফোকাস করি। পরে যা হয় সেটা পরে দেখা যাবে। তুই এতক্ষণ পর একটা ভালো কথা বললি স্বাধীন, তোকে আজকে ভালো একটা সারপ্রাইজ গিফট দিব আমি। আচ্ছা এখন একটা কাজ করি, এইভাবে কথা বলে কি করব? তার থেকে একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে সন্ধ্যার আগে একটু সাগরের পাড়ে গিয়ে প্রকৃতির একটু কাছ থেকে দেখে আসব। এটা একদম ঠিক কথা বলেছেন। তাহলে আমি একটু ঘুমিয়ে নেই, আমার অনেক ক্লান্তি লাগতেছে। নিজেকে সময় হলে আমাকে ডাক দিয়েন, তখন গিয়ে একটু ঘুরে আসব আর আড্ডা দিয়ে আসব। এখনও তো অনেক সময় বাকি আছে, তাই একটু রেস্ট নেই,
ঘরের ভেতর নরম নীরবতা নেমে আসে। জানালার ফাঁক দিয়ে দূরের সাগরের হালকা গর্জন ভেসে আসে, যেন প্রকৃতি নিজেই তাদের বিশ্রামের ডাক দিচ্ছে। নেহা শুয়ে পড়ে, চোখ বন্ধ করেও ঠোঁটের কোণে লুকিয়ে থাকে এক ফোঁটা হাসি, সারপ্রাইজ গিফটের চিন্তায়। আর স্বাধীন ক্লান্ত শরীরটা বিছানায় ছেড়ে দিয়ে গভীর নিঃশ্বাস নেয়। চোখ বন্ধ হতেই মনে হয় এই ঘুমটা শুধু শরীরের নয়, মনকেও নতুন করে চাঙ্গা করে তুলবে। সন্ধ্যায় সাগরের পাড়ে যাওয়ার ভাবনাটা মাথায় রেখেই দুজন ধীরে ধীরে রুকুমের রাজ্যে হারিয়ে যায়। সামনে অপেক্ষা করছে শান্ত আর সুন্দর একটা বিকাল। কিরে স্বাধীন, তোকে কখন থেকে ডাকতেছি, তুই কি আমার কথা শুনতে পাস না নাকি? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, সন্ধ্যা হয়ে গেল প্রায়। তাড়াতাড়ি উঠে একটু ফ্রেশ হয়ে চল, জলদি যাই। সূর্য ডোবা দেখতে আসছি, সেটা যদি না দেখি তাহলে এখানে এসে লাভ কি? তাহলে তাড়াতাড়ি ওঠ না। এই তো আপু উঠতেছি, আপনি তাড়াতাড়ি রেডি হন, আমার সময় লাগবে না, আমি শুধু হাত মুখ ধুয়েই রেডি হয়ে যাব। আমি রেডি হয়ে বসে আছি, তুই কি আমাকে দেখে বুঝিস না নাকি? নাকি ঘুম থেকে উঠে মাথা নষ্ট হয়ে গেছে? কি রেখে কি বলতেছিস? তোর কথা শুনে আমার মাথা এলোমেলো হয়ে গেল। হ্যাঁ আপু চলেন, আমি রেডি। এখন গিয়ে অনেকক্ষণ আড্ডা দিব আপনার সঙ্গে, একান্তভাবে সময় কাটাবো। স্বাধীন, কি যে মিস করলাম রে। তোকে বললাম যে সন্ধ্যার আগে আসলে সন্ধ্যাটা আরো উপভোগ করতে পারতাম। যাই হোক, একটু লেট হয়ে গেছে তাতে সমস্যা নেই। প্রকৃতিটা একটু দেখ, কত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে এখানেই থেকে যাই সারা জীবন। সাগরের ঢেউয়ের আওয়াজ আর পাখির কিচিরমিচির শব্দটা মনে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। তার উপর তুই আমার পাশে, এটা তো আরো অন্যরকম ফিলিংস। আমার অনেক ভালো লাগতেছে আপনার সাথে থাকতে পেরে, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে এখন একটু অপূর্ণতা রয়ে গেছে। সেইটুকু হয়ে গেলে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনাকে পাশে নিয়ে এভাবে একটা সূর্য ডোবা দেখতে পারবো সেটা কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করবেন কি জানি না, অনেক ভালো লাগতেছে আমার। সেজন্য তো তোকে আমি বলছিলাম যে সন্ধ্যার আগে সাগর পাড়ে যেতে। যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে আরো ভালোভাবে সময় এনজয় করতে পারতাম। একটু লেট হয়ে গেছে আমাদের, তারপরেও অনেক ভালো লাগলো। আসলে আপনার সঙ্গে যে এত সুন্দর একটা সময় কাটবে কল্পনাও করতে পারিনি। শুধু কি দূরে দূরে দাঁড়িয়ে থাকবি নাকি হাতটা একটু ধরবি? অন্য সময় খুব তো রোমান্টিক কথা বলতে পারে। আপনার সঙ্গে কথা বলতে বলতে আর এই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি, কোনো কিছুই মাথায় ছিল না। চলুন একসাথে হাঁটি, এভাবে সারা জীবন আপনার পাশে থেকে চলতে চাই, আপনাকে ভালোবাসতে চাই। সারা জীবন আমাকে এভাবে আপনার পাশে রাখেন, আমাকে কখনোই ছেড়ে যাইবেন না তো কোনো দিন? যারা এখন একটু হাতটা ধরে কথা বলতে পারছিস না? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এক এক সময় এক এক কথা বলিস, এখন এসব কথা টেনে নিয়ে আসিস না। কত সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তে এমন একটা কথা বলে ফেললি, ফিলিংসটাই নষ্ট করে দিলি। ওগুলো কথা আর বলিস না, এগুলো কথা অন্য সময় বলিস। তুই কি আমাকে আবার নতুন করে চিনতেছিস নাকি? কিভাবে যেন কথাটা মাথায় চলে আসলো, তাই বলে ফেলছি। আপনি কিছু মনে করবেন না। আমার কথা যদি রাগ করেন তাহলে কেমন হবে বলেন? আমি তো এক এক সময় এক এক রকম কথা বলে ফেলি, আর আপনার বয়সের আমার বয়স কি এক হলো নাকি? আমার কথা শুনে রাগ করলে কি চলবে? স্বাধীন কথাটা বলেই একটু থেমে গেল। নিজের কথাতেই যেন সে একটু ঘাবড়ে গেছে। নেহার মুখের দিকে তাকিয়ে দেখে রাগ নয়, বরং একটা চাপা অভিমান আর মিশ্র অনুভূতি। নেহা কিছুক্ষণ চুপ করে থাকে, সাগরের দিকে তাকিয়ে সূর্যটা ধীরে ধীরে জলে মিশে যেতে দেখে। ঢেউয়ের শব্দে সেই নীরবতাটা আরো গভীর হয়ে ওঠে। নেহা আস্তে করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শোন স্বাধীন, আমি রাগ করি নাই, কিন্তু কিছু কথা আছে যেগুলো সময় বুঝে বলতে হয়। এই মুহূর্তটা আমি শুধু অনুভব করতে চেয়েছিলাম, বেশি কিছু ভাবতে না। তুই পাশে আছিস, সেটাই আমার জন্য এখন সবচেয়ে বড় ব্যাপার। স্বাধীন একটু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আমি বুঝতে পারিনি আপু, কখনো কখনো আবেগটা একটু বেশি হয়ে যায়। আমি শুধু আপনার পাশে থাকতে পারছি, এইটাই আমার কাছে অনেক। নেহা তখন ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দিল। আয়, হাতটা ধরা তো ভাবিস না, চল একটু হাঁটি, ঢেউয়ের কাছে যাই। আচ্ছা স্বাধীন, তোর কি মনে হয় আমাদেরকে এখন ফ্যামিলির সবাইকে জানানো উচিত আমাদের এই সম্পর্কের ব্যাপারে? আমার তো মনে হচ্ছে সবাইকে আমাদের সম্পর্কের বিষয়ে জানিয়ে দিলে আমাদের সামনের দিনগুলো আরো সহজ হওয়ার সম্ভাবনা থাকতো। তুই কি মনে করিস? আপু, আমি আর কি মনে করব বলুন? আমার তো অনেক ভয় করতেছে।
আব্বু আম্মু যদি শুনতে পারে তাহলে তোমার অবস্থা খারাপ করে ফেলবে। আমার অনেক ভয় করতেছে, কিন্তু আপনি যদি আমার পাশে থাকেন, আমাকে সাহস দেন, আমি অবশ্যই পরিবারকে বলে দেওয়ার পক্ষে আছি। আমার মনে হচ্ছে কি এখন আমাদের ফ্যামিলির সবাইকে বলে দেওয়া উচিত। যেহেতু আমরা এখন দূরে আছি, তাই ফ্যামিলির সবাইকে আমাদের সম্পর্কের বিষয়ে জানিয়ে দেওয়া উচিত। এখন তো আর আমরা তাদের আশেপাশে নেই, তাই আমাদের কথা শোনাতেও পারবে না। আছে, এগুলো কথা এখন বাদ দিন, এগুলো কথা রাতে খাওয়া দাওয়ার পর বলবো। এখন ঘুরতে আসছি, ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে এগুলো বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে, আমরা অনেক ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আজকের মতো শুয়ে পড়ি। মোটামুটি ভালোই তো ঘুরোঘুরি করলাম, এখন আর ভালো লাগছে না, শরীরটা কেমন জানি ক্লান্ত হয়ে গেছে। আমারও তো খারাপ লাগতেছে। আমার এখনো পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়নি। আমার আরও ঘুমাতে হবে। এখন চলুন খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু আড্ডা দিয়ে তারপর আবার ঘুমাবো। দিনভর ঘোরাঘুরির আনন্দের আড়ালে দুজনের মনেই জমেছিল এক অদৃশ্য চাপ। দূরে থাকার এই সময়টা যেমন স্বস্তির, তেমনি আবার কঠিন এক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে তাদের। নেহার মনে বারবারই ফিরে আসছে ভবিষ্যতের কথা। সে জানে সত্য লুকিয়ে রেখে এগোনো যায় না, কিন্তু সত্য বলার সাহসটুকুও সহজ নয়। স্বাধীন ভেতরে ভেতরে দ্বিধায় ভুগছে, পরিবারের ভয় তাকে কাঁপিয়ে দিচ্ছে। তবু নেহার পাশে থাকার ইচ্ছেটা সেই ভয়ের চেয়েও শক্তিশালী হয়ে উঠছে ধীরে ধীরে। দূরত্ব যেন তাদের কিছুটা সাহস দিয়েছে। কাছে থাকলে যেসব কথা বলা কঠিন, দূরে থাকলে সেগুলোই সহজ বলে মনে হচ্ছে, অন্তত নেহার কাছে। তবু এই মুহূর্তে দুজনেই জানে সিদ্ধান্তটা এখনই নয়। ক্লান্ত শরীর আর অবসন্ন মন নিয়ে তারা আপাতত বাস্তবতা থেকে একটু দূরে সরে যেতে চায়। স্বাধীন, তাইলে কি ভাবলি? কিছু বললি না তো। আর সে যে খাওয়া দাওয়া করে এসে ফোন টিপতেছিস, কিছুই তো বললি না। আর কি আর বলবো আপু বলেন, অনেক ভয় করতেছে। কিছুই বুঝতে পারতেছি না কি করলে এখন আমাদের ভালো হবে, কোনটা করা উচিত হবে, মাথায় একদম কাজ করতেছে না এই মুহূর্তে আমার। আপনি বলুন না কি করলে ভালো? আমার তো মনে হচ্ছে পরিবারের সবাইকে বলে দিলেই ভালো হবে। এইভাবে আর কতদিন বল? একদিন না একদিন সবাই জানতে পারবে, সবাইকে তো জানাতে হবে একদিন। তো এখন জানালে সমস্যা কি? ঝামেলা করার আগেই করে নেই। এখন যেহেতু দূরে আছি, তাই আমাদের উপর বেশি একটা ঝামেলা আসবে না, তাই এটাই সুযোগ। আচ্ছা, এত তাড়াতাড়ি বলার দরকার নেই। আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলি, আপনিও আপনার বান্ধবীদের সঙ্গে কথা বলুন, তাদের মতামতটা একটু শুনুন, তারা কি বলে। নেহা বুঝতে পারে স্বাধীন ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সিদ্ধান্তের ভারটা তার মাথায় এমন ভাবে চেপে বসেছে যে সে ঠিক করে ভাবতেই পারছে না। অন্যদিকে নেহা তুলনামূলক দৃঢ়। তার মনে হয় সত্যকে আর আড়াল করে রাখার মানে নেই। যত দেরি হবে সমস্যাটা ততই জটিল হয়ে উঠবে। স্বাধীন আবার ভিন্ন পথে হাঁটতে চায়। সে চায় সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু সময়, আরেকটু ভরসা, বন্ধুত্বের মতামত, পরিচিত মুখগুলোর কথা। কি রে নেহা, তোদের বাড়িতে কি হয়েছে? অনেক চেঁচামেচি শুনতেছি, মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। তুই কিছু জানিস নাকি? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কি হয়েছে বাড়িতে? আমি তো দূরে ঘুরতে এসেছি একটা স্পেশাল মানুষের সঙ্গে, কিন্তু বাড়িতে মিথ্যা কথা বলেছি যে বন্ধু বান্ধবদের সঙ্গে যাচ্ছি, কিন্তু সেই মানুষের সঙ্গে এসেছি। এখন বাড়িতে কি হচ্ছে সেটা তো আমি বলতে পারতেছি না। তুই একটু খোঁজ নিয়ে দেখ কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করতেছি, কিন্তু তুই একটু চেষ্টা করে দেখ কি হয়েছে তোদের বাড়িতে। আর যেহেতু এখন তুই বাড়িতে নেই, তোদের বাড়িতে আমি কিভাবে যাই বলতো? আর যেরকম ঝগড়া শুনতেছি, যাওয়ার পর যদি আমাকে আবার উল্টোপাল্টা কিছু বলে, তাইলে তো অনেক বড় ঝামেলা। ভয় পাচ্ছে অনেক। আচ্ছা ঠিক আছে, তো চেষ্টা কর, যদি যেতে পারিস তাহলে যাস, আর না হলে যাওয়ার দরকার নেই। আমি দেখতেছি কার কাছ থেকে বিষয়টা শোনা যায়, আমি সবাইকে কল করতেছি। নেহা, তুই কোথায়? তোর সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সব কথা সত্যি সত্যি বলে দে আমাকে, একটা কথা মিথ্যা বলবি না। আম্মু, আমি তোমাকে মাত্রই ফোন দিতে লাগছিলাম, এর মধ্যে তুমি ফোন দিয়ে দিলে। কি হয়েছে বাড়িতে? এত চেঁচামেচি কেন হচ্ছে? আর তুমি আমার সঙ্গে এরকম উচ্চস্বরে কথা বলতেছো কেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি? যদি সেটা করে থাকে তাহলে আমাকে বলো। আর আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলিনি, তাহলে আজকে হঠাৎ মিথ্যা কথা আসতেছে কিভাবে?
তুমি কি স্বাধীনের সঙ্গে রিলেশন করছো? তোমার নাকি স্বাধীনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে। তোমাদের কি মাথা ঠিক আছে? তোমার আর স্বাধীনের বয়সের পার্থক্যটাকে একটু খেয়াল করছো? মানুষ কি ভাববে, সমাজ কি বলবে আমাদের? তোমরা দুজন দেখতে এসে আমাদের মান সম্মান সব নষ্ট করে দিবে। আম্মু, সমাজ কারোর না তো। আমি কি চাই, আমি কাকে পছন্দ করি, কাকে পছন্দ করি না, আমি কার সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা তো তোমাদের জানতে হবে। আমি যদি একটা মানুষের সঙ্গে ভালো থাকি তাহলে তোমরা তো ভালো থাকবে, আমি দুঃখ পেলে তোমরা তো দুঃখ পাবে, আমি সুখে থাকলে তোমরা আরো ভালো থাকার কথা। আর বয়সের ব্যবধান বলতেছো, 2-1 বছরের পার্থক্য থাকলে কি এমন সমস্যা হয়? তার মানে তুই স্বাধীনকে ভালোবাসিস, সেটা তোর কথাই বোঝা যাচ্ছে। কিন্তু নেহা, কাজটা ঠিক করিসনি মা। তোর আব্বু শুনলে কিন্তু অনেক রাগারাগি করবে। তোর আব্বু এখনো জানে না তোর আব্বুর ফোন বাড়িতে রেখে গিয়েছিল। তোদের হোটেল থেকে ফোন করেছিল তোর বাবার নাম্বারে। তোরা দুজন নাকি রুম বুক করেছিস স্বামী স্ত্রী হিসেবে। তখনই আমার সন্দেহ হয় তোর বাবা আসবে একটু পর। সে সিদ্ধান্ত নেবে, সেটাই শেষ সিদ্ধান্ত হবে, মাথা রাখিস। আম্মু, তুমি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করতেছো না কেন? তুমি আব্বুকে বোঝাবা, যেইভাবেই হোক আমি স্বাধীনকে বিয়ে করব। তোমরা সবাই মিলে আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও। আমি স্বাধীনকে ছাড়া বাঁচতে পারবো না, আজ স্বাধীন আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আব্বুকে যেভাবেই হোক রাজি করাও, আর স্বাধীনদের বাবা মার সঙ্গে এই বিষয়ে কথা বলো, দেখো তারা কি বলে। আমি তাদের সঙ্গে কথা বলতে পারবো না। তোমার আব্বু আসবে একটু পর, তারা কথা বলবে। আমি এগুলো কিছু করতে পারবো না এখন। তাইলে ফোন রেখে দিলাম। তোমার আব্বু আসলে তোমার আব্বু তোমাকে ফোন করে সব কিছু আবার শুনবে। হঠাৎ করে নেহার চারপাশের পৃথিবীটা যেন অস্থির হয়ে ওঠে। দূরে থেকেও সে টের পায় বাড়ির ভেতরে কিছু একটা ভেঙে পড়ছে। চেঁচামেচি, সন্দেহ আর অজানা আতঙ্কে ভরে যাচ্ছে চারদিক। মায়ের ফোন আসার সাথে সাথেই নেহার বুকের ভিতরটা কেঁপে ওঠে। এতদিন যে প্রশ্নটা সে এড়িয়ে গেছে, আজ সেটাই সরাসরি এসে দাঁড়িয়েছে তার সামনে। কোনো আড়াল, কোনো পালানোর সুযোগ নেই। মায়ের কণ্ঠে ছিল রাগ, হতাশা আর সমাজের ভয়। প্রতিটি কথাই যেন নেহাকে ছোট করে দেখার চাপ। পরিবারের মান সম্মান হারানোর আশঙ্কা আর ভবিষ্যতের অজানা শঙ্কা জড়িয়েছিল। আর নেহা, সে প্রথমবারের মতো নিজের অনুভূতির পক্ষে শক্ত হয়ে দাঁড়ায়। ভালোবাসাকে সে অপরাধ মনে করে না, তার কাছে নিজের সুখটাই সবচেয়ে বড় সত্য। আর সেই সত্যের জন্যেই সে লড়তে প্রস্তুত। সামনে এগোয় ততই পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। বাবার নাম উঠে আসতেই নেহা বুঝে যায় এটা এখন আর শুধু কথা নয়, এটা সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এক যুদ্ধ। ফোনটা কেটে যাওয়ার পর নেহা একা হয়ে যায়। চারপাশে শব্দ নেই, কিন্তু বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। সামনে কি অপেক্ষা করছে সে জানে না, শুধু জানে এই রাতটাই হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হয়ে চলেছে। হঠাৎ করে স্বাধীনের ফোনটা বেজে ওঠে। ফোন বেজে ওঠার সঙ্গে সঙ্গে রুমে যেন একটা উত্তেজনা শুরু হয়ে গেল। স্বাধীন অনেক ভয় পাচ্ছিল। নেহা তার পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছিল। হ্যালো আব্বু, বলো। আমি ব্যস্ত ছিলাম তো, তাই তোমাকে ফোন দিতে পারিনি। আমি তোমাদের নামে কিছু কথা শুনলাম, সেগুলো কি সত্যি? তুমি আর নেহা নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছো? তোমরা নাকি একজন আরেকজনকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসো, এটা কি আসলে সত্যি? হ্যাঁ বাবা, আমি নেহা আপুকে অনেক ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। সে আমাকে অনেক ভালোবাসে। তোমরা সবাই প্লিজ আমাদের এই সম্পর্কটা মেনে নাও। একে তো ভালোবাসি বলতেছিস, আবার সঙ্গে আপু বলতেছিস? তোর কি লজ্জা লাগে না নাকি? এ কীরকম কথা বলতেছিস? কথা আগে ঠিক কর। আর তোদের এই সম্পর্ক কতদিন হলো চলতেছে? যেদিন থেকে ঘুরতে এসেছি তোমার বন্ধুর বাড়িতে, সেদিন থেকেই একটু একটু করে সম্পর্কটা ধীরে ধীরে অনেক বড় আকার ধারণ করেছে। এখন অনেক বড় হয়ে গেছে। এখন আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা একটু বোঝার চেষ্টা করো। নেহার সাথে নাকি ওর আম্মু কথা বলেছে, তাই তোমার সঙ্গে আমার কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তাই তোমার সঙ্গে আমি কথা বললাম। আর আমরা এখানে কি ডিসিশন নেব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়। যদি তোমাদের বিয়ের ডিসিশন হয় তবে তো ভালো, তোমাদের জন্য যদি না হয় সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না।
তোমরা আমাদের কাউকে না জানিয়ে এরকম একটা কাজ করে ফেলবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। তাই হোক, এখন ফোনটা রাখি, তোমার সঙ্গে আবার পরে কথা বলতেছি। স্বাধীন চেষ্টা করে বোঝাতে এই সম্পর্ক হঠাৎ নয়, ধীরে ধীরে গড়ে ওঠা এক গভীর বন্ধন। তার কথায় আবেগ আছে, অনুরোধ আছে, আর আছে হারানোর তীব্র ভয়। কিন্তু বাবার কণ্ঠে তখন সিদ্ধান্তের কঠোরতা। তিনি স্পষ্ট করে দেন এই বিষয়টা এখন তাদের পরিবারের ভেতরের ব্যাপার, আর এর পরিণতি যাই হোক সেটা সহজ হবে না। ফোনটা কেটে যাওয়ার পর স্বাধীন কিছুক্ষণ চুপ করে বসে থাকে। চারপাশে নীরবতা, কিন্তু মাথার ভেতর হাজারটা প্রশ্ন। সামনে কি অপেক্ষা করছে সে জানে না, শুধু এটুকু জানে এই মুহূর্ত থেকে আর কিছুই আগের মতো থাকবে না। আসলে ওরা কাজটা মোটামুটি ঠিক করেনি, এখন আমাদের কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে ওদের দুজনকে বিয়ে দেওয়া তাই অনেক ভালো সিদ্ধান্ত হবে। ওদের দুজনকে অনেক মানায়, তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, সব সময় হাসি খুশি থাকে। আমার মনে হচ্ছে দুজনকে বিয়ে দিলে ওরা দুজন অনেক হাসি খুশি থাকতে পারবে সারা জীবন। আমারও সেটাই মনে হচ্ছে। আর যদি আমরা ওদের বিয়ে নাও দেই, ওরা যদি কোনো ভুল কাজ করে ফেলে, তখন মান সম্মানটা তো আমাদেরই যাবে। তাই আমি বলতেছি, ভাবি যে কথা বলেছে সেটাই ঠিক। সত্যি বলতে কি, ওদের বিয়ে দিতে পারলে আমাদের দুই পরিবারের জন্যই ভালো হতো। কারণটা হচ্ছে আমরা আগে থেকে দুইজন বন্ধু, এখন যদি দুইজন বিয়ে হয়ে যায় তাহলে আমাদের সম্পর্কটা আগে থেকে আরও অনেক স্ট্রং হবে, শক্তিশালী হবে। তাই তাই আমিও ভাবতেছি ওদের বিয়েটা দিয়ে দেই। সম্পর্ক তা তো আমাদের আগে থেকেই আছে, আর স্বাধীন ছেলে তো অনেক ভালো একটা ছেলে। এটা তুমি একদম ভালো একটা ডিসিশন নিয়েছো। আমাদের আত্মীয়টা আর একটু গভীর হবে এখন, আর আমাদের মেয়েটা অনেক হ্যাপি হাসি খুশি থাকবে। নিজেদের মানুষ তো আর আমাদের মেয়েকে কষ্ট দেবে না, মেয়ের মতো করে রাখবে। এইটা কি বলতেছেন আপনি? মেয়েকে যেদিন দেখছি আমি প্রথম, সেদিনই দেখে ওকে অনেক পছন্দ হয়েছিল। আমার নেহার মতো একটা মেয়েকে বউ করে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই। আমি তো আরও মন থেকে চাইনি আমার ঘরের বউ হোক। তাহলে এখন কি করবি? ছেলে মেয়ে তো একটা ভুল কাজ করে ফেলেছে, এখন আমাদের কি করা সেটা আমি তো নিজেও বুঝতে পারতেছি না, তুই কিছু বল। কিন্তু এখানে তো এখন আমার একটা কথা বাকি রয়ে গেছে। আমি তো এই 1-2 মাসের মধ্যে ওদেরকে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমার তো বাড়িতে কাজ চলতেছে, এখনো 5 মাসের মতো সময় লাগবে পুরো বাড়ির কাজ কমপ্লিট হতে। নতুন ঘর দিতেছি তো অনেক সময় লাগবে। বিয়েটা তো এখন ঘর কমপ্লিট হওয়ার পরে দিতে হবে, তার আগে তো দিতে পারবো না। সব কিছু যদি একটা ব্যাপার স্যাপার আছে, ঘরে নতুন বউ তুলবো নতুন ঘরে গিয়ে। সেটা তোর ইচ্ছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো ঘর দিচ্ছি, ঠিক আছে, ঘর দেওয়াটা শেষ হোক, তারপরেই না বিয়ে অনুষ্ঠানটা শেষ করা যাবে। এত তাড়াহুড়া কোনো কারণ নেই। তাহলে এখন তার কোনো সমস্যা রইল না, সব যত ঠিকঠাক থাকি হয়ে গেল। স্বাধীন আর নেহাকে বিষয়টা জানিয়ে দিলে অনেক ভালো হতো না? ওরা হয়তো অনেক টেনশন করছে, ওরা তো ভাবতেও পারেনি যে এত তাড়াতাড়ি ওদের সম্পর্কটা আমরা মেনে নিব। তারপরও ওদেরকে বিষয়টা জানিয়ে দিলে অনেক ভালো হবে। ছেলে মেয়েগুলো অনেক টেনশন করতেছে হয়তো। হ্যাঁ, সমস্যা নেই, আমি ফোন দিতেছি। একটু পরে এখানে এই কথাটা শেষ করে নেই, তারপর স্বাধীনকে ফোন দিয়ে সব কথা খুলে বলতেছি। শুনে তো শুধু লাফাবে ও। আমার ছেলেটা একদম পাগল, শুনে অনেক খুশি হবে। নেহাকে আমি ফোন করেছিলাম, ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে স্বাধীনের সঙ্গে ওর বিয়ে ঠিক করার জন্য। এখন বিয়ে তো ঠিক হয়ে গেল, তাই মেয়েকে ফোন দিয়ে জানাতে হবে। ও যদি শুনতে পারে যে ওদের দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে, কি পরিমাণ যে খুশি হবে সেটা বলে বোঝাতে পারবো না। আমি ওর সামনে থাকলে বুঝতে পারতাম। আর ওদেরকে কালকে চলে আসতে বলতে হবে, আর বেশি দিন থাকতে হবে না দূরে। এখন সব ঘোরাঘুরি বিয়ের পর করলে হবে, বিয়ের আগে আর ঘোরাঘুরি করতে হবে না। হ্যাঁ,
ওদেরকে তাড়াতাড়ি ফোন দিয়ে কালকের মধ্যে চলে আসতে বল। বিয়ের আগে এত ঘোরাঘুরি করা ঠিক না। ঘোরাঘুরি যত করতে হয় বিয়ের পরে করবে, সমস্যা নেই, কিন্তু এখন ওদেরকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বল, কালকের মধ্যে যাতে বাড়িতে চলে আসে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর ফোন দিব ওদেরকে। ওদের বিয়ের বিষয়ে কথাগুলো বলে দিচ্ছি, তারপরে ওদেরকে কালকের মধ্যেই বাড়িতে আসতে বলতেছি, সমস্যা নেই। শুনে অনেক খুশি হবে, লাফাতে লাফাতে বাড়িতে চলে আসবে ওরা। দুই পরিবারের বড়রা মুখোমুখি বসে আছেন, কিন্তু কারো মুখেই আর আগের মতো কঠোরতা নেই। যে বিষয়টা কিছুক্ষণ আগেও অচল অবস্থার মতো মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে আলোয় আসতে শুরু করেছে। এ কথা সবাই মানছে, ভুল হয়েছে এ কথা সবাই মানছে, কিন্তু সেই ভুলের আড়ালেই তারা দেখতে পাচ্ছে দুজন মানুষের গভীর ভালোবাসা, যা আর অস্বীকার করার মতো নয়। নেহার মায়ের কণ্ঠে প্রথম যে সমর্থনটা আসে, সেটাই যেন পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। একজন মা মেয়ের সুখের কথা ভাবলে সেখানে সমাজের ভয় অনেকটাই ছোট হয়ে যায়। স্বাধীনের বাবাও তখন বাস্তবতাটা মেনে নেন। তিনি বুঝতে পারেন বাধা দিলে সমস্যাই বাড়বে, আর মেনে নিলে সম্পর্কটা সঠিক পথে এগোবে। বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক বোঝাপড়া আর দুজন সন্তানের ভবিষ্যৎ, সবকিছু মিলিয়ে নেহার বাবা সিদ্ধান্তের জায়গায় এসে দাঁড়ান। কথাগুলোতে আর দ্বিধা থাকে না, থাকে শুধু দায়িত্ববোধ। মায়েদের চোখে তখন স্বপ্ন, একটা নতুন সম্পর্ক, একটা নতুন সংসার, আর মেয়ের হাসি খুশি ভবিষ্যৎ। তাদের বিশ্বাস নিজের ঘরে গেলে মেয়েটার কষ্ট পাবে না। তবু বাস্তবতার কথাও আসে, বাড়ির কাজ, সময়, প্রস্তুতির হিসাব, সবকিছু মিলিয়ে সিদ্ধান্তটা ধীরে কিন্তু স্থিরভাবে নেওয়া হয়। সব আলোচনা শেষে ঘরটার পরিবেশ বদলে যায়। যেখানে কিছুক্ষণ আগে চিন্তার ভার ছিল, সেখানে এখন হালকা স্বস্তি আর প্রশান্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা হয়ে গেছে এবার, সেই সুখবরটা জানাতে হবে দুইজনকে, যারা এই মুহূর্তে অজানা ভয়ে দূরে বসে দিন গুনছে। একটা ফোন কলেই বদলে যাবে অনেক কিছু। দুশ্চিন্তার জায়গায় আসবে আনন্দ, অনিশ্চয়তার জায়গায় আসবে স্বপ্ন। খুব শিগগিরই নেহা আর স্বাধীন জানতে পারবে এই যুদ্ধটা তারা একা লড়েনি। নেহা, তোমার জন্য সুখবর আছে, তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। বুঝতে পেরেছো? তোমরা যত দ্রুত সম্ভব বাড়িতে চলে আসো। তোমার আব্বু বলছে কালকের মধ্যেই বাড়িতে চলে আসতে। সত্যি বলতেছো আম্মু? আমার তো বিশ্বাসই হচ্ছে না আব্বু এত তাড়াতাড়ি আমাদের এই সম্পর্ক মেনে নিল। আমি কালকের মধ্যে বাড়িতে চলে আসতেছি, আর তোমাকে একটু পরে আমি ফোন করতেছি। আমি খবরটা স্বাধীনকে দিয়ে নেই, আর আব্বুকে বলে দিও আমি কালকের মধ্যে বাড়িতে চলে যাচ্ছি। কি হলো, আপনাকে দেখে এত খুশি খুশি লাগতেছে? কারণটা কি? কি হয়েছে? প্রথমত, তোমাকে আপনি করে বলা এখন বাদ দিতে হবে। এখন থেকে তুমি করে বলতে হবে আমাকে, বুঝতে পেরেছো তো? এখন থেকে আমিও তোমাকে তুমি করেই কথা বলবো। হঠাৎ কি এমন হলো যে তুমি করে কথা বলতে হবে? আমাদের বিয়ে কি ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার সঙ্গে কি আমি ইয়ার্কি করতেছি নাকি? একটু আগে আমি ফোন করেছিলাম, সবাই মিলে কথা বলে একটা ডিসিশন নিছে, সেটা হচ্ছে আমার তোমার বিয়েটা দিয়ে দিবে। কি বলতেছো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে এত সহজে আমাদের সম্পর্কটা মেনে নেবে আমাদের পরিবার। কত যে ভালো লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না তোমাকে। অনেক আনন্দ লাগতেছে আমার। কত কষ্টের পরে তোমাকে চিরদিনের জন্য পেতে চলেছি আমি আজকে। অনেক ভালো লাগতেছে আমার। শুধু কি তোমার একলাই ভালো লাগতেছে নাকি? আমার অনেক আনন্দ লাগতেছে। আর তোমাকে জড়িয়ে ধরে একটু আদর করি, আর কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যাবে। তারপরে আমাদের আর লুকিয়ে চুরিয়ে প্রেম করতে হবে না। এতদিন তো আপনি করে বলছি, হঠাৎ তুমি করে বলতেছি, আবার তো কিছু মনে করবে না তুমি? গাধা নাকি তুমি? কিছুদিন পরে তুমি আমার হাজবেন্ড হবে, তারপরে তুমি আমাকে আপনি করে কথা বলো, তখন কেমন শোনাবে? এখন থেকে তুমি করে বলার প্র্যাকটিস করে নাও। অবশ্যই। কেন, আমি তো এই সময়টার অপেক্ষায় ছিলাম যেদিন তোমাকে তুমি করে বলবো, তোমাকে আমার বউ হিসেবে স্বীকৃতি দিতে পারবো, তোমাকে আমি আমার মনের মধ্যে লুকিয়ে রাখবো সারা জীবন। এভাবে সারা জীবন আমার হয়ে থেকো, আমাকে ছেড়ে কখনোই দূরে চলে যেও না। কখনোই না, কখনোই যাব না। আজকে থেকে তুমি আর আমি একই সুতোয় গাধা পড়ে গেলাম। এখন থেকে সারা জীবন দুজন দুজনের পাশে থেকে কাটিয়ে দিতে হবে। আসলে নেহা, ভালোবাসার মানুষকে পেতে হলে সহজে সাহস লাগে। একজন আরেকজনকে ফুল সাপোর্ট করতে হয়, কষ্ট করতে হয়, তারপরে ভালোবাসার পূর্ণতা ফিরে আসে। তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো, মানসিকভাবে অনেক হেল্প করেছো আমাকে। আমার ভালোবাসা এক হওয়ার পিছনে তোমার অবদান অনেক বেশি আছে, এটাই আমি মনে করি। আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার হয়ে গেল।
এইভাবে আমাকে সারা জীবন আগলে রেখো। আর কিছুদিনের মধ্যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। তোমার সাথে সারা জীবনের জন্য তোমার বাড়িতে চলে যাব। তোমার সন্তানদের মা বাবা হব। কতই না ভালো লাগতেছে আমার তোমাকে পেয়ে, সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। ভালোবাসা খুবই পবিত্র একটা জিনিস, সেটা যদি সঠিক মানুষের সঙ্গে হয় লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। এভাবেই বেঁচে থাকুক এই পৃথিবীর কোনায় কোনায় জমে থাকা সকল ভালোবাসা, সবার ভালোবাসায় পূর্ণতা পেয়ে ঘরে ঘরে ভালোবাসার আনন্দের উৎসব চলুক। এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা, সবাইকে মায়ার বন্ধনে গেঁথে রাখুক ভালোবাসা, প্রত্যেকটি ভালোবাসায় পূর্ণতার ছোঁয়া পেয়ে যাক, এটাই সবার চাওয়া। এভাবেই আরেকটি গল্পের হ্যাপি এন্ডিং অর্থাৎ দ্য এন্ড হয়ে গেল।